আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। সাবমেরিন চুক্তি বিতর্কে ফ্রান্সের পাশে থাকছে ইউরোপীয় ইউনিয়ন। টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসলেন জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেনের বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছে ফ্রান্স। এবং সর্বশেষ থাকছে ভবানীপুরে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মমতা। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের বলদর্পিতার বিরুদ্ধে এবার লড়াইয়ে নেমেছে ফ্রান্স। যদিও ফ্রান্স তাদের কুকুর বলেই খ্যাত, কারণ যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে কথা বলার মতো ক্ষমতা ফ্রান্সের ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না বলেই মনে করা হচ্ছে। তারপরেও ফ্রান্স রুখে দাঁড়িয়েছে। ফ্রান্স কি পারবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেনের এই জোটকে রুখে দিতে? এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সাবমেরিন চুক্তি বিতর্কে ফ্রান্সের পাশে থাকছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বিশেষ নিরাপত্তা চুক্তি ও সাবমেরিন ইস্যুতে কার্যত টালমাটাল পরিস্থিতিতে রয়েছে পশ্চিমা দেশগুলোর মিত্রতা। বিতর্কিত চুক্তির ঘোষণা সামনে আসার পরপরই ক্ষোভ প্রকাশে এক মুহূর্ত বিলম্ব করেনি ফ্রান্স। চলমান সংকটের গুরুত্ব বোঝাতে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ফরাসি সরকার। এমনকি বাতিল করা হয় ব্রিটেন ফ্রান্স প্রতিরক্ষা আলোচনাও। যদি এই সংকটের মাঝেই ইউরোপীয় ইউনিয়নকে পাশে পেল প্যারিস। মঙ্গলবার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও জার্মান মিডিয়া ডয়েচে ভেলে জানিয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হচ্ছে, কিন্তু সেই অধিবেশনের পাশাপাশি আপাতত মিডিয়ার আলো পেয়েছে আরও এক বৈঠক। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে নিজেদের মধ্যে বৈঠক সেরে ফেলবে, আর সেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার বিশেষ নিরাপত্তা চুক্তি ও সাবমেরিন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সোমবার ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইনের বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, আমাদেরও কিছু বিষয় জানার রয়েছে, এখনও কিছু প্রশ্ন আছে যার উত্তর পাওয়া ভীষণ প্রয়োজনীয়। মার্কিন মিডিয়া সিএনএনকে তিনি বলেন, আমাদের এক সদস্য রাষ্ট্রের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে যা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা জানতে চাই কী হয়েছিল এবং কেন এমনটা হলো। এদিকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান কূটনীতিক জোসেপ বোরেলের ভাষায়, নিউ ইয়র্কে এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ফ্রান্সের প্রতি নিজেদের পূর্ণ সমর্থনের কথা প্রকাশ করেছেন। অপরদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মাইকেল দাবি করেছেন, 3 দেশের এই বিশেষ নিরাপত্তা চুক্তি ও সাবমেরিন ইস্যুতে সৃষ্ট টানাপোড়েনের জবাব খুঁজতে তার সংস্থা খুঁজে বের করবে। এখন জবাবদিহিতা, স্বচ্ছতা ও বিশ্বাসের ব্যাপারে মিত্র দেশগুলোর নিশ্চিত হওয়া প্রয়োজন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা সাবমেরিন ইস্যুতে বিশ্বস্ততা ও স্বচ্ছতার ঘাটতি দেখতে পারছি। এর আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, 3 দেশের মধ্যে সাবমেরিন চুক্তি বর্তমানে আস্থার সংকট তৈরি করেছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, আমাদের মনে হয় একতরফা সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যকে না বোঝার নীতি নিয়ে অতীতেও তারা চলতেন, এমনকি এখনও চলছেন। বিশ্লেষকদের মতে, এশিয়ার পরাশক্তি চীনকে মোকাবেলায় প্রভাবশালী পশ্চিমা 3টি দেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের উদ্যোগ আকাশ নামের একটি নিরাপত্তা চুক্তির কথা ঘোষণা করার কয়েকদিন পরই সমঝোতাটি বড় ধরনের সমালোচনার মুখে পড়ে। ঐতিহাসিক সেই চুক্তিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের জন্য উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহের কথা বলা হয়েছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নতুন এই উদ্যোগে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স, কারণ এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারিস। বিতর্কিত এই চুক্তির ফলে অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেদের পূর্ব স্বাক্ষরিত বহু কোটি ডলারের একটি সমঝোতা অবসান ঘটেছে।
উল্লেখ্য 2016 সালে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মধ্যে $3,700 কোটি মূল্যের চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির আওতায় অস্ট্রেলিয়ার জন্য 12টি সাবমেরিন নির্মাণ করার কথা ছিল। যদিও আকাশ চুক্তিটি ফ্রান্সের জন্য একদিকে অর্থনৈতিক ধাক্কা, তেমনি এই নতুন নিরাপত্তা চুক্তির ঘোষণা ফরাসি নেতাদের জন্য বিস্ময়কর, কারণ এ প্রসঙ্গে তাদের কোনো ধারণাই ছিল না। নতুন এই জোট গঠনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই ফ্রান্সকে বিষয়টি অবহিত করা হয়। টানা তৃতীয়বার ক্ষমতায় জাস্টিন ট্রুডো। আবারও ক্ষমতায় এলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও সোমবার অনুষ্ঠিত 44তম সাধারণ নির্বাচনে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে, জয়ের খবরে এক বক্তব্যে জাস্টিন ট্রুডো একে ক্লিয়ার ম্যান্ডেট বলে উল্লেখ করেছেন। এদিকে মঙ্গলবার মন্ট্রিলে বক্তব্য প্রদানকালে জাস্টিন ট্রুডোর সমর্থক সহ বিরোধী দলীয় নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কয়েক বছর ধরে আমরা কঠোর পরিশ্রম করছি, আমরা অনেক এগিয়েছি, চলুন সবাই একসঙ্গে কাজ করি। এ সময় কানাডায় নতুন দিন সূচনা করার প্রতিশ্রুতিও দেন জাস্টিন ট্রুডো। এবার করোনা মহামারীর কারণে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে 2 বছর আগে নির্বাচন দিয়েছেন জাস্টিন ট্রুডো। নির্বাচনের প্রাথমিক ফলাফলে পাওয়া তথ্যে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি 156টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে এককভাবে সরকার গঠনে যে কোনো দলকে কমপক্ষে 170টি আসনে জয় পেতে হবে। অন্যদিকে বিরোধী নেতা এরিন ও টুলের রক্ষণশীল দল 121 এগিয়ে রয়েছে। সংসদে 338টি আসনে ভোটের 2,70,00,000। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টা 30 ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। এবার মেইলের মাধ্যমেও বহু ভোট পড়েছে। এবারের ভোটে করোনা মহামারী ছাড়াও দেশের অর্থনীতি, আবাসন, জলবায়ু সংকট, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভোটারদের মনে দাগ কেটেছে। তবে ট্রুডো কতটুকু স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে পারবেন সেই সংখ্যা থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেনের বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছে ফ্রান্স। ডুবোজাহাজ চুক্তি নিয়ে জট তো কাটলই না, উল্টো বিশ্বের বাকি 3 শক্তিধর দেশের সাথে এ নিয়ে আপোষ না করারই সিদ্ধান্ত নিয়েছে ইমানুয়েল ম্যাক্রোর সরকার। ইউরোপীয় ইউনিয়নভুক্ত বাকি দেশগুলো অবশ্য কেউই এই বিবাদে জড়াতে চাইছে না। ফলে আমেরিকা, অস্ট্রেলিয়া আর ব্রিটেনের বিরুদ্ধে কার্যত একাই রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছে ফ্রান্স। 5 বছর আগে ফরাসি সরকারের সাথে করা সাবমেরিন সংক্রান্ত চুক্তি ভেঙে সম্প্রতি আমেরিকা ও ব্রিটেনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে অস্ট্রেলিয়া। ফ্রান্সের থেকে প্রথাগত ডুবোজাহাজ না কিনে আমেরিকার থেকে পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে স্কট মরিসনের সরকার। ওই চুক্তিতে রয়েছে ব্রিটেনও। প্রায় $6,600 কোটি সেই চুক্তি ভঙ্গের পরই নিজেদের ক্ষোভ গোপন রাখেনি ফরাসি সরকার। প্রায় সাথে সাথেই আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে নিজেদের দূত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ব্রিটেন নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি, নিজ সংবাদ মাধ্যমের কাছে মুখও খোলেননি এ নিয়ে। কিন্তু তার সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী জ-ইভ লু দ্রিয়ান সরাসরি বিষয়টিকে বিশ্বাসভঙ্গ এবং পিছন থেকে ছুরি মারার মতো বলে ব্যাখ্যা করেছেন। আমেরিকার মতো দীর্ঘদিনের বন্ধুর সাথে ফ্রান্সের এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরে খানিকটা স্তম্ভিত গোটা বিশ্ব। তবে জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলো এখন ফ্রান্সের থেকে নিজেদের দূরত্ব বজায় রেখে চলছে। জার্মান সরকার গোটা বিষয়টি নিয়ে অবগত জানিয়ে আর কোনো মন্তব্য করেনি। নিউ ইয়র্কে পাড়ি দেওয়ার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য দাবি করেছেন, ফ্রান্সের সঙ্গে তাদের বন্ধুত্বে কোনোভাবেই চির ধরতে পারে না। যদিও সূত্রের খবর অনুসারে ব্রিটিশ সরকারকেও এখন খুব একটা ভরসা করতে পারছে না ফ্রান্স। এই পরিস্থিতিতে ম্যাক্রোর সাথে খুব দ্রুত কথা বলতে চেয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। ফরাসি সরকারের তরফে এই খবরের সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, খুব শীঘ্রই ফোনে 2 রাষ্ট্র নেতার কথা হবে। তবে সেই কথার দিনক্ষণ এখনও স্থির হয়নি। ফরাসি সরকারের মুখপাত্র অবশ্য এও জানিয়েছেন, আমেরিকার থেকে গোটা বিষয়ের ব্যাখ্যা চাওয়া হবে। সামনের সপ্তাহেই জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। তবে সুযোগ থাকলেও আমেরিকার পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেনের সাথে কোনো রকম বৈঠকে বসছেন না তিনি। অস্ট্রেলিয়া এদিকে নিজেদের সিদ্ধান্তে অনড়। বিশ্বাসভঙ্গের অভিযোগেও তারা মানতে নারাজ। প্রধানমন্ত্রী স্কট মরিসনের বক্তব্য, ফরাসি সরকারের সাথে চুক্তি নিয়ে গত কয়েক মাস ধরেই সংশয়ে ছিলেন তারা।
সেটা ফ্রান্সকেও জানানো হয়েছিল বলে দাবি তার। জাতীয় স্বার্থ রক্ষার জন্যই তারা আমেরিকার সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মরিসন। সোমবার আবার অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বারনাবি জয়েস জানিয়েছেন, গোটা বিশ্বের কাছে ফ্রান্সের প্রতি অস্ট্রেলিয়ার ভালোবাসা ও বন্ধুত্ব প্রমাণ করার কোনো দরকার নেই আমাদের। সকলেই জানে, দুই বিশ্বযুদ্ধে ফ্রান্সকে রক্ষা করার জন্য আমাদের দেশের সেনারা প্রাণ পর্যন্ত দিয়েছেন। এদিকে আমেরিকার সাথে অস্ট্রেলিয়ার এই ডুবোজাহাজ চুক্তি নিয়ে অসন্তোষ জানিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তার কথা অনুসারে এই ধরনের চুক্তিতে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু হবে। প্রায় একই সুরে ক্ষোভ জানিয়েছে চীনও। তাদের বক্তব্য প্রায় এক। বিশেষজ্ঞদের অবশ্য ব্যাখ্যা, ওই এলাকায় চীনকে রুখতেই আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ভবানীপুরে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মমতা। তিনি মুসলিম সম্প্রদায়কে তোষণ করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এমনটাই কটাক্ষ করে তাকে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রকম খোঁটা দিয়ে থাকে। আগামী 30শে সেপ্টেম্বর রাজ্যের 3টি কেন্দ্রে উপনির্বাচন হতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। সেখানে প্রার্থী হয়েছেন মমতা। অন্যদিকে এবারের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় না আসা বিজেপির মূল লক্ষ্য এখন সমস্ত শক্তি দিয়ে মমতার প্রতিদ্বন্দ্বিতা করা। তবে থেমে নেই তৃণমূলও। সোমবার মমতা ব্যানার্জি বলেন, একটা দাঙ্গাকারী দল যারা পশ্চিমবঙ্গের বিভাজন সৃষ্টি করে, তাদের মানুষ গত বিধানসভা নির্বাচনের রায় দিয়ে দিয়েছে। তিনি বলেন, হিন্দুস্তান আর পাকিস্তান এক নয়। আমি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে তালেবানি রাজত্ব হতে দেব না। এটা আমার মাতৃভূমি। আমি জীবন দিয়ে মাতৃভূমিকে রক্ষা করব। যারা এসব কথা বলছেন তাদের থেকে সাবধান থাকুন। তারা অর্থাৎ বিজেপি বিভাজনের রাজনীতি চায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি মসজিদে গেলে বিজেপি প্রশ্ন তোলে, কিন্তু পাঞ্জাবিদের ধর্মস্থান গুরুদ্বারা বা মন্দিরে গেলে তখন তারা কই থাকেন? আমি সব ধর্মকেই সমান গুরুত্ব দিই। আমার কাছে ঈদ আর পূজা দুটোই সমান গুরুত্ব, কারণ এটাই বাংলার সংস্কৃতি। বিভেদের রাজনীতিতে তারা বিশ্বাসী, তাই সব কিছুতেই বিভাজন খোঁজেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মমতার জয়ের ব্যাপারে কোনো সংশয় না থাকলেও 8টি ওয়ার্ড নিয়ে গঠিত ভবানীপুর বিধানসভায় 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ মমতা। ফলে বিশেষ জনসংযোগে অংশ নিচ্ছেন প্রার্থী স্বয়ং নিজেই। মমতার বিরুদ্ধে এবারের বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রুয়াল ও বাম প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাস। তবে প্রচারের প্রথম থেকেই বিজেপি বামদের চেয়ে অনেকটাই এগিয়ে মমতার দল। দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে বলা হয় মিনি ইন্ডিয়া। সেখানে সব ভাষাভাষীর মানুষের বসবাস। ফলে যেসব বিষয় চিন্তা করে বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজিতেও ব্যানার, পোস্টার, লিফলেট বানানো হয়েছে। যেহেতু করোনা বিধির কারণে বড় ধরনের মিটিং মিছিল করা যাবে না, তাই ঠিক হয়েছে ছোট ছোট 56টি পথসেবা চলবে ভবানীপুর জুড়ে, যা এরই মধ্যে শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়ে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেবার তিনি পরাজিত হন। ভারতীয় সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে আগামী 6 মাসের মধ্যে কোনো একটি কেন্দ্র থেকে তাকে জিতে আসতে হবে, যার মেয়াদ শেষ হচ্ছে 4ই নভেম্বর। আর সে কারণেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার মুখ্যমন্ত্রী হলেও সেই সময়ও তিনি বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ওই সময় তিনি ছিলেন ভারতের সংসদ সদস্য। পরে সুব্রত বক্সী ভবানীপুরের কেন্দ্রের বিধায়ক পদ ছেড়ে ইস্তফা দিলে 6 মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসেন মমতা। এরপর 2016 সালেও তিনি এই কেন্দ্র থেকেই জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। ফলে এবারের উপনির্বাচনে তার এই জয় শুধু সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছে ভবানীপুরের বাসিন্দারা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।